ওয়েলফেয়ার অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেলে ইংলিশ শেখার একটি চমকপ্রদ টিপস নিয়ে আজকের পুরো ভিডিও জুড়ে আমি এসএমএ দিয়েছেন আছি আপনাদের সাথে। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, অ্যাজ এভরিথিং ক্রিয়েটেড বাই মেইন থিংস, অর্থাৎ প্রত্যেকটা জিনিসেরই একটা মেইন থিংস বা মূল বস্তু থাকে। ইংলিশ শেখার ক্ষেত্রেও ঠিক তাই। সাপোজ ইংলিশ লিখতে হলে বা পড়তে হলে যেমন এ টু জেড ইংলিশ লেটার্স বা বর্ণমালাগুলো জানা প্রয়োজন, ঠিক তেমনি ইংলিশ শিখতে হলেও সেন্টেন্স জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটা বিষয়। আজকের ভিডিওতে আমি এটাই ব্যাখ্যা করব যে কিভাবে সেন্টেন্সের অর্থ না জেনেও সেন্টেন্স এবং তার ব্যবহার শিখতে পারবেন। ভিডিও শুরু করার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যেটা না বললেই নয়। ইংলিশ এমন একটা সাবজেক্ট যেখানে একটা আইটেমস অন্য আইটেমসের সাথে সম্পর্কিত, অর্থাৎ একটা আইটেমস মিস করলে অন্য আইটেমস শেখা যায় না বা শেখা সম্ভব না। এখানে কেউ যদি ভিডিওর কিছু অংশ দেখে কিছু অংশ স্কিপ করে চলে যায়, আমার এই ভিডিওতে সে খুব বেশি কিছু শিখতে পারবে বা জানতে পারবে বলে মনে হয় না। ওয়েলকাম ব্যাক। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে সেন্টেন্স। আজকের ভিডিওতে সেন্টেন্সের প্রত্যেকটা বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। প্রথমে আসি সেন্টেন্সের বেসিক। সেন্টেন্স প্রথমত 5 প্রকার: অ্যাজার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড দেন এক্সক্লামেটরি সেন্টেন্স। প্রথমে আসি অ্যাজার্টিভ সেন্টেন্সে। অ্যাজার্টিভ মানে হচ্ছে বর্ণনা, ব্যাখ্যা, বিবৃতি। আমরা সাধারণভাবে বলতে গেলে তা যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা করা হয় তাকে অ্যাজার্টিভ সেন্টেন্স বলে। আমি আবারও বলছি, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা করা হয় তাকে অ্যাজার্টিভ সেন্টেন্স বলে। সাপোজ, আই ড্র দ্য পেইন্টিং। অর্থাৎ আমি দৃশ্যটি অঙ্কন করি। এখানে দৃশ্যটি অঙ্কন করে বর্ণনা করা হয়েছে। আমরা আগেই বলেছি যে যে সেন্টেন্স দ্বারা সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা করা হয় তাকে অ্যাজার্টিভ সেন্টেন্স বলে। যেহেতু এখানে অঙ্কন করা বর্ণনা করা হয়েছে, সো আমরা সহজেই বলতে পারি যে এটা অ্যাজার্টিভ সেন্টেন্স। তো ভিউয়ার্স, এতক্ষণ আমরা অ্যাজার্টিভ সেন্টেন্সের বেসিক সম্পর্কে জানলাম। এবার আসি অ্যাজার্টিভ সেন্টেন্সের ব্যবহারে। তো ভিউয়ার্স, অ্যাজার্টিভ সেন্টেন্সের ব্যবহার সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদেরকে লক্ষ্য করতে হবে অ্যাজার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটির দিকে। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাপোজ আমরা আগের সেন্টেন্সটাই লিখি, আই ড্র দ্য পেইন্টিং। এখানে আই হচ্ছে সাবজেক্ট এবং ড্র হচ্ছে ভার্ব অ্যান্ড দেন দ্য পেইন্টিং হচ্ছে অবজেক্ট। সুতরাং এখানে কি দাঁড়ালো? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমাদের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ যে সেন্টেন্সে শুরুতে সাবজেক্ট এবং এরপরে ভার্ব এবং এরপরে স্টেপ বাই স্টেপ অবজেক্ট থাকবে তাকে অ্যাজার্টিভ সেন্টেন্স হিসেবে ধরে নেব। এরকম একটি এক্সাম্পল দিই, আই ডো দ্য সাম। আমি অঙ্কটি করি। এখানে আই হচ্ছে সাবজেক্ট আমাদের পূর্বের ন্যায়, ডু হচ্ছে ভার্ব এন্ড দেন দ্য সাম হচ্ছে অবজেক্ট। সুতরাং সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যুক্ত যে কোনো সেন্টেন্সকে আমরা অ্যাজার্টিভ সেন্টেন্স হিসেবে ধরে নেব। আশা করি অ্যাজার্টিভ সেন্টেন্সটি বুঝতে আর কোনো সমস্যা হবে না।
তো ভিউয়ার্স, এতক্ষণ আমরা অ্যাজার্টিভ সেন্টেন্স সম্পর্কে জানলাম। এবার আসি ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ইন্টারোগেটিভ মানে হচ্ছে কোনো কিছু সম্পর্কে জানতে চাওয়া, প্রশ্ন করা, জিজ্ঞাসা করা ইত্যাদি। অর্থাৎ আমরা সহজভাবে বলতে গেলে যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। সাপোজ, ডু ইউ নো হিম? অর্থাৎ তুমি কি তাকে চেনো? এখানে তাকে চেনা সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। আমরা আগেই জেনেছি যে যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করা হয়, জিজ্ঞাসা করা হয়, জানতে চাওয়া হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। আমরা এই সেন্টেন্সটি থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্র্যাকটিক্যাল স্ট্রাকচারটি ক্রিয়েট করতে পারি। যেমন এখানে ডু হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব এবং এরপর ইউ হচ্ছে সাবজেক্ট, এরপর নো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এখানে ভার্ব বলতে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব 24টা, তারা বাকি সবগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এবার আসি হিম। হিম হচ্ছে অবজেক্ট। তাহলে স্ট্রাকচারটি কি দাঁড়ালো? অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক ছাড়া কখনোই ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না। তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি কি পেলাম? অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক যুক্ত হাজারো সেন্টেন্স আসলে আমরা এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে ধরে নেব। সাপোজ আমরা আরেকটা এক্সাম্পল নিই। ডু ইউ ডু দ্য ওয়ার্ক? তুমি কি কাজটি করেছো? এখানে কাজটি করা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, প্রশ্ন করা হয়েছে, জিজ্ঞাসা করা হয়েছে। এখানে আমরা স্ট্রাকচারটি সেম ভাবে লক্ষ্য করি। অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এখানে ডু হচ্ছে মূল ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে, প্রিন্সিপাল ভার্ব হিসাবে, প্লাস ভার্ব প্লাস দাও হচ্ছে অবজেক্ট এবং অবশ্যই শেষে কোশ্চেন মার্ক। সো ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে আর কোনো সমস্যা থাকার কথা না। আপনারা অবশ্যই এখান থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি নোট করে নেবেন, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনতে আপনাদের আর কোনো সমস্যা হবে না। এতক্ষণ আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে জানলাম। এবার আসি ইম্পারেটিভ সেন্টেন্সে। ইম্পারেটিভ মানে হচ্ছে আদেশ, অনুরোধ, নিষেধ এবং প্রস্তাব, এই চারটি বিষয়ের সমন্বয়। আমরা সহজভাবে বলতে গেলে যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ বা নিষেধ অথবা প্রস্তাব বোঝানো হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ড্র দ্য পেইন্টিং। অর্থাৎ দৃশ্যটি অঙ্কন করো। দৃশ্যটি অঙ্কন করা, এখানে দৃশ্যটি অঙ্কন করার আদেশ দেওয়া হয়েছে। যদি আমরা নিষেধের ক্ষেত্রে আসি, ডোন্ট ডোন্ট ড্র দ্য পেইন্টিং। এরপর আমরা আদেশ, অনুরোধ, অনুরোধে আসি, প্লিজ ড্র দ্য পেইন্টিং। এবার আসি নিষেধ, আদেশ, অনুরোধ, নিষেধ। এবার আসি প্রস্তাব, লেটস ড্র দ্য পেইন্টিং। অর্থাৎ আমাদের স্ট্রাকচার একটাই। আমরা স্ট্রাকচারটি এখান থেকে ক্রিয়েট করে নিচ্ছি সেন্টেন্সগুলো থেকে।
এখানে ড্র হচ্ছে ভার্ব ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্ব ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্ব ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং তার টুলটি হচ্ছে অবজেক্ট। তাহলে স্ট্রাকচারটি কি দাঁড়ায়? ভার্ব ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট এবং শেষে ফুল স্টপ। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, যদি কোনো সেন্টেন্সে প্রস্তাব বোঝায় তাহলে শুরুতে লেটস লেট বসাতে হবে এবং পরবর্তীতে রুলসগুলো যেভাবে আছে ওইভাবেই থাকবে। যেমন লেট ভার্ব ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। বোঝার সুবিধার্থে আপনারা স্ট্রাকচারটি অবশ্যই নোট করে নেবেন। সো ভিউয়ার্স, আশা করি ইনফারেটিভ সেন্টেন্স বুঝতে আর কোনো সমস্যা হবে না। সো ভিউয়ার্স, এবার আসি অপটেটিভ সেন্টেন্সে। অপটেটিভ মানে হচ্ছে আশা, আকাঙ্ক্ষা বা প্রার্থনা। অর্থাৎ আমরা সহজভাবে বলতে গেলে যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর আশা, আকাঙ্ক্ষা বা প্রার্থনা বোঝা তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। ফর এক্সাম্পল, মে ইউ লিভ লং। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। এখানে দীর্ঘজীবী হওয়ার আশা বা আকাঙ্ক্ষা করা হয়েছে। আমরা আগে জেনেছি যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর আশা বা আকাঙ্ক্ষা বা প্রার্থনা করা তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। আমরা এই সেন্টেন্সটি থেকে অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি ক্রিয়েট করে নিতে পারি। যেমন মে ভার্ব, অর্থাৎ অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারের শুরুতে মে ভার্ব থাকবে। মে ভার্ব প্লাস ইউ হচ্ছে সাবজেক্ট, প্লাস সাবজেক্ট প্লাস লিভ ভার্ব এবং ফাইনালি লং হচ্ছে অবজেক্ট। তাহলে স্ট্রাকচারটি কি দাঁড়ায়? শুরুতে মে ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যুক্ত হাজারো সেন্টেন্স থাকলে আমরা এটাকে অপটেটিভ সেন্টেন্স হিসেবে ধরে নেব। এক্সাম্পল হিসেবে আমরা আরেকটি সেন্টেন্স লিখি, মে ইউ বি হ্যাপি। মে ইউ বি হ্যাপি, আশা করি তুমি সুখী হবে। এখানে সুখী হওয়ার প্রার্থনা করা হয়েছে। সো এটা অপটেটিভ সেন্টেন্স। এখানে স্ট্রাকচারটির সাথে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিই। মে ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সো আপনারা বোঝার সুবিধার্থে অবশ্যই স্ট্রাকচারটি নোট করে নেবেন। আশা করি অপটেটিভ সেন্টেন্স বুঝতে আপনাদের আর কোনো সমস্যা হবে না। এতক্ষণ আমরা 4 প্রকার সেন্টেন্স সম্পর্কে জানলাম, অর্থাৎ অ্যাজারটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এবং অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে। এবার আসি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি এক্সক্লেমেটরি মানে হচ্ছে আনন্দ, দুঃখ, ভয়, ঘৃণা, আবেগ ইত্যাদি। আমি আবার বলছি, আনন্দ, দুঃখ, ভয়, ঘৃণা, আবেগ এই 5টি বিষয়ের সম্বন্ধ হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা সহজভাবে বলতে গেলে যে সেন্টেন্স দ্বারা আনন্দ, দুঃখ, ভয়, ঘৃণা এবং আবেগ ইত্যাদি প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। সাপোজ, হুররা, আনন্দের ক্ষেত্রে হুররা। হুররা, we have won the game. Won the game. কি মজা, আমরা ম্যাচটা জিতে গেছি। এখানে আনন্দ বোঝানো হয়েছে। এবার আসি দুঃখ। Alas, I have lost my new phone.
আর আমি আমার নতুন ফোনটি হারিয়েছি। অর্থাৎ এখানে দুঃখ বোঝানো হয়েছে, আনন্দ দুঃখ। এবার আসি ভয়ের ক্ষেত্রে। হোয়াট অ্যান এওফুল। এওফুল মানে হচ্ছে ভয়ানক। হোয়াট অ্যান এওফুল এনিমল। হোয়াট অ্যান এওফুল এনিমল দ্যাট ইজ, এবং শেষে এক্সক্লেমেশন মার্ক। এবার আসি এক্সক্লেমেটরি সেন্টেন্সের প্র্যাকটিক্যাল স্ট্রাকচারে। হুররা বা অ্যালাস বা হট বা হাউ প্লাস মধ্যখানে সাবজেক্ট থাকতে পারে, ভার্ব থাকতে পারবে, এবং আর্টিকেল অনেক কিছু, এবং শেষে এক্সক্লেমেশন মার্ক অবশ্যই থাকতে হবে। এক্সক্লেমেশন মার্ক ছাড়া এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনা যায় না। আমাদেরকে অবশ্যই লক্ষ্য করতে হবে হুররা বা অ্যালাসের ক্ষেত্রে ওই শব্দটার পরে এক্সক্লেমেশন মার্ক এখানে দেওয়া আছে, এক্সক্লেমেশন মার্ক ওই শব্দটার পরে দিতে হবে, এবং হোয়াট বা হাউ এর ক্ষেত্রে সেন্টেন্সের শেষে এক্সক্লেমেশন মার্কটা হবে। এই এই ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য করতে হবে হুররা বা অ্যালাস আছে কিনা। হুররা বা অ্যালাস থাকলে হুররা বা অ্যালাসের পরে, এবং না থাকলে বাক্যের শেষে। এটা অবশ্যই একটা লক্ষ্য করার বিষয়। আশা করি 5 প্রকার সেন্টেন্সের সবগুলো আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আমরা পরবর্তী ভিডিওতে সলভ করার চেষ্টা করব। আমার এই ভিডিও যদি আপনাদের জন্য সামান্যতম হেল্পফুল হয়ে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দেবেন, এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। টেন্স বা অন্য কোনো আইটেমস নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।